Hey everyone, this is Bishan. Welcome to my YouTube channel. So guys, আজকের এপিসোডটা সুন্দরভাবে সাজানো আছে, সবাই দেখতে থাকুন এবং কি এনজয় করুন। ভালোই চলছিল, কিন্তু স্বপ্নেও ভাবিনি আমাদের সঙ্গে আবার সেই পুরনো ঘটনা ঘটতে চলেছে। সেদিন সকাল থেকেই আমাদের তিন বন্ধু, দিনটা অন্য দিনের মতো খুব একটা ভালো যাচ্ছিল না। শুধু মনে হচ্ছিল আজ কি যেন একটা হবে। যেমন কথা তেমন কাজ। ওই দিন বিকেল 5টার সময় আমাদের গ্রামের দুঃসম্পর্কের এক আঙ্কেল মারা যায়। সকালে অবাক, অল্প বয়সে মৃত্যু, তাও আবার সুস্থ মানুষ ভাবে হয়তো হার্ট অ্যাটাক এর কারণে মৃত্যু হয়েছে। যাই হোক, সকলে দ্রুত সম্ভব দাফনের কাজ তাড়াতাড়ি শেষ, কিন্তু সকল কাজ সম্পূর্ণ করতে করতে আত্মীয় স্বজন আস্তে আস্তে রাত 8টা বেজে যায়। তখন গ্রামের মানুষ লাশটি নিয়ে পুরনো কবরস্থানের দিকে যাত্রা শুরু করে। আমরা তিন বন্ধু ওই লাশের পেছনে ছিলাম, এবং সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে লাশের পেছনে যত মানুষ হবার কথা তার অর্ধেক মানুষও ছিল না। আমরা ভাবলাম রাত হয়ে গেছে বলে হয়তো মানুষ কম। এই কথা ভেবে আমরা কিছুক্ষণ হাঁটার পর লাশটি কবরস্থানে নিয়ে পৌঁছালাম। এমনিতেই অন্ধকার কবরস্থানটার ওপর, আবার এই কবরস্থান নিয়ে মানুষের মুখে অনেক কথাও প্রচলিত আছে। সকলে চিন্তা ভাবনা করে তাড়াতাড়ি লাশ দাফন করে বাসায় চলে আসি। যাই হোক, লাশ দেখে টর্চের আলোতে জানাজা ভালোভাবে শেষ করা হলো। এবার লাশ কবরে নামানোর জন্য সবার অনুমতি নিয়ে লাশ কবরে নামার কাজও ভালোভাবে শেষ করা হয়। আমরা চার বন্ধু সবার শেষে কবরে মাটি দিই, কারণ আমার বাড়ি থেকে প্ল্যান করে আমরা এসেছিলাম যে সবার শেষে কবরস্থান থেকে বের হব। সবার মনেই ভয় কাজ করছিল, তবুও আমরা টর্চ নিয়ে রেডি। আজ যা হবার হবে। লোকমুখে এত ঘটনা শুনি এই কবরস্থান নিয়ে, আজ নিজেই দেখবো কি আছে এখানে। তো যেমন কথা তেমন কাজ। আমরা সবার শেষে কবরে মাটি দিলাম এবং কবরস্থানের পাশে পুকুর পাড়ে বসে গল্প করতে লাগলাম। 20 থেকে 25 মিনিট পর হালকা আওয়াজ শুনতে পাই, কিছুটা জল টাং ভাঙার আওয়াজের মতো। তখন আমরা ভাবি কেউ আসলো মনে হয় কবরে মাটি দেওয়ার জন্য। বকা খাওয়ার ভয়ে চার বন্ধু চুপটি মেরেছিলাম, গাছের আড়ালে লুকিয়ে পড়ে, যাতে আমাদের দেখা না যায়। প্রায় 10-15-20 মিনিট অপেক্ষা করি। সেই দিন ছিল চাঁদনি রাত, চারিদিক মোটামুটি ভালোই ছিল। গাছের আড়ালে ভালোই আলো ছিল এবং দেখা যাচ্ছিল সবকিছু। গাছের আড়ালে আমরা ভাবি একটি মানুষকে মাটি দিতে 3 মুঠো মাটি লাগে, এতক্ষণ সময় লাগার কথা না। তখন আমরা সাহস করে গাছের আড়াল থেকে কবরের দিকে তাকিয়ে যা দেখি, দেখার জন্য আমরা কখনোই প্রস্তুত ছিলাম না। আমরা দেখি একটু আগেই যাকে কবর দিলাম সেই ব্যক্তি কবরে। 3 জন সাদা আলখেল্লা পরা মানুষ খুব দ্রুত ওই কবরের উপরে মাটিগুলো সরাচ্ছে। তাদের মুখগুলো দেখা যাচ্ছিল না, কিন্তু অনেক লম্বা ছিল। আমরা ভয় ভয়ে আপচা আলোতে দেখি শহর। সেই ঘটনাটা দেখতে থাকি। এক সময় মাটি সরানো শেষে কবরে হাজিলাটি তুলে কবরের ভেতরে লাশটি বের করে কবরের পাশে রেখে তারা লাশটির মাথা দেহ থেকে আলাদা করে 3 জন একই সঙ্গে মাথাটি খাওয়া শুরু করলো। এই দৃশ্য দেখার পর আমরা এক মুহূর্ত সেখানে থাকতে পারিনি। শরীরের সম্পূর্ণ শক্তি দিয়ে এক দৌড়ে গ্রামে চলে আসি এবং মসজিদের ইমামকে রাতারাতি পুরো ঘটনা খুলে বলি। ইমাম রাতে আমাদের ঘটনাটি গোপন রাখার জন্য বলেন। পরের দিন সকালে এই বিষয় পুরো গ্রামে ছড়িয়ে পড়ে। সেই দিন থেকে মসজিদ কমিটি ওই কবরস্থান সারা জীবনের জন্য পরিত্যক্ত ঘোষণা করেন আর বলেন এই পুরনো কবরস্থানে আর কোনো দিন কোনো লাশ কবর দেয়া হবে না। এবং ওই কবরস্থান পুরো একই মতো আছে সবকিছু, শুধু যাবার পথে রাস্তাঘাট সব আগের মতোই আছে, একটু উন্নতি হয়েছে যদিও। তো এই ছিল চার বন্ধুর জীবনে ঘটে যাওয়া বিশাল অভিজ্ঞতা, যা আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে শেয়ার করবেন। স্টুডিওতে এসে আমার একটা ইমেল এই মুহূর্তে রয়েছে, যে ইমেলটা আমি পড়ে শোনাতে চাই। যেভাবে লিখেছেন ঠিক সেভাবে। আসসালামু আলাইকুম রাসেল ভাই, চিঠির শুরুতে আমার সালাম নেবেন। আশা করি ভালো আছেন, কারণ আপনি সব সময় ভালোর দলে। আজকে আমি আমার জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা আপনার কাছে শেয়ার করলাম। যদি ভালো লাগে তাহলে পড়ে শোনাবেন। গুছিয়ে লিখতে না পারার জন্য দুঃখিত। আমার নাম তুহিন, আমি চাঁদপুরে থাকি। ঘটনাটি ঘটে আজ থেকে 3 বছর আগে, 2015 সালে। তখন আমি ইন্টারমিডিয়েটের ছাত্র। চাঁদপুর সদর থেকে আমি নানুবাড়ি, আমার খুব বেশি দূরে নয়। আমরা প্রায় 8 বছর আগে শহর থেকে পরিবার সমেত নানুবাড়িতে শিফট হয়েছি। আবার আমার বাবা একজন প্রবাসী, তখন থেকে নানুবাড়িতেই বড় হয়েছি। আজকে আমি যে ঘটনাটি আপনার কাছে শেয়ার করব বা বলতে যাচ্ছি, তা আমার জীবনে ঘটে যাওয়া সবচেয়ে কষ্টকর এবং বাস্তব ঘটনা। ঘটনাটি ঘটে আমার নানুকে নিয়ে। 2015 মার্চ 28 রাত 11:50 দিকে হঠাৎ নানু প্রচন্ড বুকে ব্যথা অনুভব করে। আমার মা যদিও নিজে অনেক চেষ্টা করে ব্যথা ভালো করার জন্য, কিন্তু কিছুতেই কোনো কাজ হয় না। প্রায় 1 ঘন্টা পর যখন নানুর অবস্থা প্রায় আশঙ্কাজনক, তখন আমার মা উপায় না পেয়ে প্রতিবেশীদের কাছে যান। অনেক কষ্টে একজন সিএনজি ড্রাইভারের নাম্বার জোগাড় করে ওনাকে আসতে বলেন। আধা ঘন্টার মধ্যে সিএনজি চলে আসে। আমি আমার মা নানুকে নিয়ে সিএনজির পেছনে বসি। যথারীতি চাঁদপুর সদর থেকে চাঁদপুর সদর হাসপাতালে পৌঁছাতে 40 মিনিট লেগে যায়। আমার নানুকে দ্রুত জরুরি বিভাগে ভর্তি করা হয়। অক্সিজেন মাস্ক লাগিয়ে দেবার পরে দ্রুত ইসিজি করা হয়। অবস্থা অনেক খারাপ থাকার দরুন ডাক্তাররা ওনাকে ভর্তি করতে অনিচ্ছুক ছিলেন। আমাদের পরামর্শ দিলেন দ্রুত রোগীকে ঢাকায় নিয়ে আসার জন্য, কিন্তু রাত তখন প্রায় 1:30। এই সময় ঢাকা নিয়ে যাওয়া আমাদের পক্ষে সম্ভব ছিল না। তাছাড়া আমার মা আর আমি একা। আমার মা কোনো উপায় না পেয়ে বড় আঙ্কেলকে ফোন করলেন
এবং নানুর শারীরিক অবস্থা সম্বন্ধে আঙ্কেলকে জানালেন। যেহেতু আঙ্কেল থাকতেন চট্টগ্রাম, তাই ওনার আসাও সম্ভব ছিল না। উনি আমার মাকে পরামর্শ দিলেন যেভাবে হোক আজকের রাতটা অন্তত যেন হাসপাতালে রাখা হয়, পরে ঢাকা নেওয়ার ব্যবস্থা করা হয়। রোগীর অবস্থা করুণ হওয়ার কারণে আমার মাকে বসেই থাকতে হয়। তারপর আমার নানুকে হাসপাতালের চতুর্থ তলা অর্থাৎ গাইনি ওয়ার্ডে ভর্তি করা হয়। যেহেতু পুরুষের প্রবেশ নিষেধ, তাই আমাকে গেটের বাইরে বসে থাকতে হয়। রাত 2টা। গেটে একটু দূরে কিছু পুরনো কেচি গেট পড়ে আসছিল, সেখানে আমি বসলাম। হঠাৎ আমি লক্ষ্য করলাম আমার পাশে কেউ একজন চাদর মুড়ি দিয়ে বসে আছে। আমি ভাবলাম হয়তো ওনার কোনো রোগীর ভেতরে আছে। এই ভেবে আমি ওখানে বসে ঝিমোতে লাগলাম। তুহিন, এই তুহিন। হঠাৎ আমার মায়ের ডাকে আমার ঝিমুনি কেটে গেল। আমি দৌড়ে গেলাম গেটের কাছে। যেহেতু গেটের তালা ছিল, তাই আমি ভেতরে প্রবেশ করতে পারলাম না। আমি বললাম, কি ব্যাপার, নানু কেমন আছে? মা বলল, ইনজেকশন এবং স্যালাইন দিয়েছে, এখন ঘুমাচ্ছে। আত্মীয়দেরকে ফোন দিতে দিতে ব্যালেন্স প্রায় শেষ। আমাকে রিচার্জ করার জন্য 100 টাকা দিলেন। আমি মোবাইলের দিকে তাকিয়ে দেখলাম 3:10 বাজে। আমি ভাবলাম হয়তো কোনো দোকান খোলা পেতেও পারে। এই ভেবে আমি রওনা দিব, এমন সময় কেউ একজন ডাক দিল, বলল, ভাই কোথায় যান? আমি হতচকিত হয়ে উঠলাম। দেখলাম চাদরে জড়ানো ওই লোকটা বসে রয়েছে। আমাকে আবার বলল, ভাই কোথায় যান? বললাম, এই তো একটু রিচার্জের দোকানে যাই, আপনার কিছু লাগবে? লোকটি এবার চুপ। আমি কেমন একটা ভয় অনুভব করলাম। চলেন, আমিও আপনার সাথে যাই। যাক, ভালোই হলো, এত রাতে একজনকে পাওয়া গেল। হাসপাতালের সিঁড়ি দিয়ে নামার সময় লোকটির মুখ খুলল। আমাকে জিজ্ঞেস করলো, ভাই এত রাতে কাকে নিয়ে আসছে? আমি সবকিছু বলার পর লোকটি দীর্ঘশ্বাস ছাড়লেন। আমি ওনার ব্যাপারে জিজ্ঞেস করতেই উনি কেমন একটু অন্যরকম হয়ে গেলেন। মোবাইলের আলোয় ওনার সম্পূর্ণ চেহারাটা স্পষ্ট নয়। এই গরমেও চাদর দিয়ে মুখখানা আষ্টে পৃষ্ঠে ঢেকে রেখেছেন। উনি ওনার ঘটনা বলতে শুরু করলেন। ওনার পরিবারে উনি একা, বাবা নেই, মারা গেছেন অনেক আগে। একমাত্র মাকে নিয়েই পরিবার। আজ সন্ধ্যায় ওনার মার বুকে প্রচন্ড ব্যথা অনুভব করেন। ওনার একজন খালা ছিল, উনি সহ ওনার মাকে নিয়ে চলে আসেন। যথারীতি 10টার পর গেট বন্ধ করে দেওয়া হয়। মহিলা ওয়ার্ডে কোনো পুরুষকে থাকতে দেওয়া হয় না। ওনার মা নাকি এর আগেও এমন কয়েকবার হয়েছিল, কিন্তু অন্যবার ওষুধ খেয়ে ভালো হয়ে যেত। এবার ব্যথা এত বেশি ছিল যে হাসপাতালে আনতেই হলো। কথা বলতে বলতে আমরা মেইন রোডে চলে আসলাম। কয়েকটা ফার্মেসি আর হাসপাতালের কিছু দোকান খোলা ছিল, কিন্তু ফ্লেক্সি লোড, রিচার্জ করার দোকান সব বন্ধ। আমি আর উনি হাঁটতে হাঁটতে প্রায় বাস স্ট্যান্ডের কাছে চলে আসলাম, কিন্তু কোনো লোডের দোকান খোলা ছিল না। তাই বাধ্য হয়ে হাসপাতালে ফিরতে শুরু করলাম। হঠাৎ উনি বললেন, ভাই আমি আর যাবো না, তুমি চলে যাও। আমি আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলাম, কেন? উনি গোঙাতে গোঙাতে বললেন, আমার মা আর বাঁচবে না, ওনার সময় শেষ হয়ে এসেছে। এটা কি বলছেন আপনি? আমি আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলাম। উনি আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে খুব দ্রুত হাঁটতে লাগলেন। আমি ওনার সঙ্গে সঙ্গে হাঁটার চেষ্টা করলাম, কিন্তু আমি সর্বশক্তিতে দৌড়েও ওনার কাছে যেতে পারলাম না। ভাই, ও ভাই, ভাই দাঁড়ান, আরে দৌড়াচ্ছেন কেন? কথাগুলো বলতে বলতে আমি হাঁপিয়ে গেলাম, কিন্তু না, উনি এতটুকুও থামলেন। আমার চোখের সামনে কেমন অস্পষ্ট ভাবে হাওয়ায় মিলিয়ে যেতে লাগলেন। গভীর রাত, মোবাইলের ফ্ল্যাশ লাইটটাও আমার একমাত্র সম্বল। ওনার এমন আচরণে আমি বিস্মিত হয়েছি ঠিকই, কিন্তু খেয়াল করিনি কখন উনি আমায় ছেড়ে অনেক দূরে চলে গেছেন, অনেক দূরে। দ্রুত আমি হাসপাতালে ফিরে যাই। পরিমরি করে হাসপাতালের সিঁড়ি বেয়ে 4 তলায় উঠি। কই, কোথাও কোনো মানুষের চিহ্ন নেই। একটু আগে চাদরে মুড়ি দেয়া লোকটা সেখানে নেই। আমি ভাবলাম হয়তো এখনো আসেনি লোকটা। এই 7-5 ভাবতে ভাবতে ওই পুরোনো কেচি গেটের সামনে বসে ঝিমোতে লাগলাম। ভোর 6টা 20। হঠাৎ আমার ঘুম ভেঙে যায়। আমি আমার মায়ের ফোনে রিং করি, নানুর অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করি। মা বলল, এখন কিছুটা ভালো। আমি ওদিক দিয়ে তাকিয়ে চাদরে মুড়ি দেয়া লোকটাকে দেখতে পেলাম না। 8:30। গেট খুলে দেওয়া হয়। অনেকেই আমার পরিবারের সাথে দেখা করতে গেটের কাছে ভিড় জমান। আমিও দ্রুত ভিতরে গেলাম। গিয়ে নানুকে দেখলাম স্যালাইন আর অক্সিজেন মাস্ক দিয়ে রেখেছে। একটু পর ডাক্তার আসবে, তাই আমাকে আবার বের হয়ে যেতে হবে। আমার নানুর পাশের বেডে একজন বয়স্ক মহিলাকে রাখা হয়েছে। উনি নাকি ভোর থেকে একটুও নড়ছেন না। নার্সদের ধারণা হয়তো বেশি স্যালাইনের কারণে ঘুমে আড়ষ্ট হয়ে গেছেন। কিন্তু ঘটনা ঘটে ভোর 10টার সময়, যখন ডাক্তার এসে দেখেন ওনার হার্টবিট নেই। ওনার নাড়ি টিপে দেখেন, না, জীবিত নেই, উনি মারা গিয়েছেন। লাশটা নরম হতে শুরু করেছে। রোগীর সাথে তার বোন এসেছিল। উনি কান্নায় ভেঙে পড়েন। লাশটা অল্প কিছুক্ষণের মধ্যেই হাসপাতালের বেড থেকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে গেলেন ওনার বোন। আমার মায়ের সাথে নাকি গত রাত্রে অনেক কথা হয়েছিল ওনার। সেই সূত্রে আমি জানতে পারি ওনার এক ছেলে ছিল। ছেলেটা নাকি একটু পাগল স্বভাবের। এলাকার সবার সাথে পাগলামি করতে বলে অনেক মার খেতে হয়েছে। দিন রাত ঘুরে বেড়ানো ছাড়া আর কোনো কাজ ছিল না ওর। খিদের সময় বাড়িতে এসে ভাত খেয়ে যেত, কিন্তু কোনো রাত্রে বাড়িতে ফিরতো না। কিন্তু কয়েকদিন হলো ওর কোনো খোঁজই নেই। অনেক খোঁজাখুঁজির পর ওকে একটা কচুরি পানার ডোবায় পাওয়া যায়। পচে গলে চেহারা এত বিচ্ছিরি হয়ে গিয়েছিল যে লাশটা দেখেও সবাই ভয় পেয়ে গেছে। কিভাবে ও মারা যায় তা কেউ বলতে পারে। হঠাৎ আমার গত রাত্রে ওই লোকটার কথা মনে পড়লো। আমি আর কিছু চিন্তা করতে পারলাম না। তাহলে কি ওনার ছেলে গত রাত্রে আমার সাথে কথা বলেছে আর বারবার
সেই একই কথা, আমার মা আর বাঁচবেন না, আমার মা আর বাঁচবেন না, আমার মা আর বাঁচবেন না। আমি আজ পর্যন্ত এই ঘটনা কাউকে বলি, জানি কেউ বিশ্বাস করবে না, আমার মনের ভুল বলে উড়িয়ে দেবে। কোনোদিন আর কাউকে বলার সুযোগ হয়ে ওঠেনি, তাই আপনাকে ঘটনাটি পাঠিয়ে দিলাম। ভালো লাগলে পড়ে শোনাবেন। আর হ্যাঁ, দুঃখের সাথে বলতে হচ্ছে, দীর্ঘ 9 মাস হার্টের ব্যথায় আক্রান্ত হয়ে একদিন ভোরবেলা আমার নানু ইন্তেকাল করে। আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুন, আমিন। তো এই ছিল ঘটনা। আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমি সরওয়ার হোসেন শাহিন, মোবাইল নাম্বার তারপর দিয়েছেন। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে আছেন এবং তিনি বলছেন যে আমাদের অফিসের আশেপাশেই তার অফিস, সেটা তিনি জানিয়েছেন। এবং তিনি বলেছেন যে স্টুডিওতে এসে তার ঘটনা বলা সম্ভব নয়। তিনি ভূত এফএমের একজন নিয়মিত শ্রোতা এবং তার বাড়ি লালমনিরহাট জেলা সদরের কোনো এক এলাকায়। কোনো এক কারণে এলাকার নাম তার কাছে গোপন রাখতে হলো। এবার আসি মূল ঘটনায়। ঘটনা 1995-96 সালে। তখন আমি ক্লাস 6 কি 7 এ পড়ি। আমাদের বাড়ি অদূরেই একটা বাড়ি ছিল লোকমান ভাইদের। লোকমান ভাই, ওনার স্ত্রী আর ছোট ভাই লিয়াকতকে নিয়েছিল ওনাদের পরিবার। লোকমান ভাই বিয়ে করার 7-8 বছর হয়ে গেলেও ওনাদের কোনো সন্তানাদি হচ্ছিল না। অনেক ডাক্তার কবিরাজ দেখিয়েও কোনো সুফল না পেয়ে হতাশায় ভুগতে থাকেন। লোকমান ভাই জেলা পরিষদের পিয়নের চাকরি করতেন এবং ওনার ছোট ভাই কলেজে পড়তেন, তাই ওনার স্ত্রী প্রায় সময় বাসায় একা থাকতেন। একদিন ভর দুপুর বেলা ওনার স্ত্রী রান্না করছিলেন। এমন সময় একটি পাগল বাড়িতে ঢুকে ওনার স্ত্রীকে বলে, মারে আমি 3-4 দিন থেকে না খাওয়া, আমাকে একটু ভাত খেতে দিবি? ওই পাগলের ছেঁড়া নোংরা পোশাক আর শরীর থেকে পচা দুর্গন্ধ বেরোচ্ছিল, যেটা ওনার স্ত্রী সহ্য করতে পারছিলেন না। তারপরেও ওনার স্ত্রী ওই পাগলকে বললেন, ডাল আর করলা ভাজি হয়ে গেছে, শুধু মাছের তরকারিটা চুলোয়, আপনি মাদুরটা নিয়ে বসুন, অপেক্ষা করুন, আমি দিচ্ছি। পাগলটা বসতে বসতে বলল, মা আমি মাছ খাই না, শুধু ডাল আর করলা ভাজিতে, ওতেই আমার চলবে। লোকমান ভাইয়ের স্ত্রী সবকিছু বেড়ে এনে ওনার সামনে দিলেন, হাত ধোয়ার পানি দিলেন, কিন্তু পাগলটা হাত না ধুয়েই খাওয়া শুরু করলো। পাতিল থেকে ভাত বেড়ে দিচ্ছিলেন, পাগলটা খেয়েই চলছে। একসময় পাতিলের ভাত প্রায় শেষ। পাগলটা বলল, পেট ভরে গেছে মা, আর খাবো না, আমাকে যে সব ভাত বেড়ে দিলি, এখন তোরা কি খাবি? লোকমান ভাইয়ের স্ত্রী বললেন, সমস্যা নেই বাবা, ঘরে চাল আছে, আমি আবার রান্না বসিয়ে দেব, আপনি আর একটু ভাত নিন। পাগলটা হাত ধুতে ধুতে বলল, তোর কোনো সন্তান নেই তাই না? লোকমান ভাইয়ের স্ত্রী অবাক হয়ে বললেন, না নেই, কিন্তু আপনি জানলেন কি করে? পাগলটা কোনো জবাব না দিয়ে উঠে দাঁড়িয়ে বলল, ফজরের নামাজ শেষে তুই আর তোর স্বামী মিলে তোদের কুল বড়ই গাছটায় ঝাঁকুনি দিবি, দেখবি একটি কুল পড়বে, আর ওটা দুজনে ভাগ করে খাবি। লোকমান ভাইয়ের স্ত্রী বললেন, বাবা এখন তো কুলের সিজন না, কি করে কুল পড়বে? পাগলটা ধমকে সরে বলল, তোকে যা করতে বলছি তাই করবি, আর এই কথা বল তুই তোর স্বামী ছাড়া আর কাউকে জানতে দিবি না। তোর ছেলে মেয়ে যেটাই হোক 12 বছর পর্যন্ত খুব চোখে চোখে সাবধানে রাখবি। এই বলে পাগলটা চলে গেল। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, লোকমান ভাইয়ের স্ত্রী যখন ভাতের পাতিল থেকে যা খাওয়া সামান্য ভাত বেড়ে আবার রান্না করতে যাবে, তখনই দেখতে পান ভাত পাতিল ভরা, এমনকি ডাল করলা ভাজি সব ঠিক আছে, যেমনটি পাগলটা আসার সময় ছিল। উনি নিজের চোখেই বিশ্বাস করতে পারছিলেন। যাই হোক, রাতে তার স্বামীকে সব খুলে বলেন। লোকমান ভাই হেসে উড়িয়ে দিয়ে বললেন, তুমি স্বপ্ন দেখেছো হয়তো। ওনারা দুজনেই ছিলেন 5 ওয়াক্ত নামাজ। ফজরের নামাজ শেষে লোকমান ভাই ওনার স্ত্রীকে নিয়ে কুল গাছের নিচে গিয়ে সত্যিই ঝাঁকুনি দিতেই একটি বড় আকৃতির কুল ঝরে পড়ে এবং দুজনেই আশ্চর্য হয়ে যায়, কারণ এখন বর্ষাকাল, কুলের সিজন নয়। দুজনে সমান ভাগ করে কুলটা খায়। এই কুল যেন গাছের কুলের মতো না, এটা অনেক সুস্বাদু, মিষ্টি এবং সুগন্ধযুক্ত। এমন ফল আগে কখনো খায়নি ওরা। 2 মাস যেতে না যেতেই স্ত্রী টের পেলেন উনি সন্তান সম্ভবা। ওনার স্বামীকে বললেন যে ওনার স্বামী পরীক্ষা করার জন্য ডাক্তারের কাছে নিয়ে গেলেন। ডাক্তার সব পরীক্ষা করে বললেন, মিষ্টি খাওয়ান, আপনারা তো বাবা মা হতে চলেছেন। দিন যায়, মাস যায়। একদিন ওনার স্ত্রী ফুটফুটে এক কন্যা সন্তানের জন্ম দিলেন। মেয়ের ডাক নাম রাখা হলো লামিয়া। পরম আদর ভালোবাসায় বেড়ে উঠতে লাগলো মেয়েটা। কিন্তু মেয়েটা ছিল ভীষণ চঞ্চল, এক জায়গায় স্থির থাকতে চাইতো না। হামাগুড়ি দিয়ে মুহূর্তেই বাড়ির আঙিনায় এ পাশ থেকে ও পাশে চলে যেত। যেহেতু লোকমান ভাইয়ের স্ত্রী একাই বাসায় থাকতেন আর ওনাকে বাড়ির কাজে এদিক সেদিক যেতে হতো, ওর উপর বাড়তি নজর রাখার জন্য কোমরে একটা পিতলের ঝুনঝুনি বেঁধে দেওয়া হয়েছিল এবং এখন যেখানেই সে যায় ঝুনঝুন শব্দ হতে থাকে এবং লামিয়াকে খুঁজে পেতে আর সমস্যা হয় না। এভাবেই দিন কাটতে থাকে। লামিয়াও হাঁটতে শিখে যায়, বাড়ির আনাচে কানাচে ঘুরে বেড়ায়, ওর সমবয়সী শিশুদের সাথে বাগানে খেলা করে। একদিন সন্ধ্যার আগে লামিয়াকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। ওদের বাড়ির পেছনে একটা পুকুর ছিল, ওই পুকুরেই পাওয়া গেল লামিয়ার মরদেহ। বাসায় কান্নাকাটির শোকের ছায়া নেমে এলো এলাকা জুড়ে। লোকমান ভাইয়ের স্ত্রী তখন ছিলেন 5-6 মাসের সন্তান সম্ভবা। মেয়ে হারানোর শোকে
বারবার জ্ঞান হারাচ্ছিলেন। গর্ভের সন্তানের কথা চিন্তা করে ওনাকে হাসপাতালে ভর্তি করানো হলো। লোকমান ভাইয়ের কান্নাও যেন থামছে না। ওনার স্ত্রী হাসপাতালে থাকায় শেষবারের মতো মেয়েকে আর দেখার সুযোগ পান। তাই লামিয়ার কবর ওই বাগানের এক কোণে পুকুর পাড়ে দেয়া হয়। ওনাদের বাড়ি ঘরটা ছোট বড় গাছে ভরা। দিনের বেলা যত সুন্দর, রাত তার চেয়ে ভয়ঙ্কর। 6-7 দিন পর ওনার স্ত্রীকে হাসপাতাল থেকে নিয়ে আসা হয়। ওনার স্ত্রী প্রায় সব সময় ওই কবরের পাশে গিয়ে কান্না করে আর প্রতিবেশীরা সান্ত্বনা দিয়ে তাকে নিয়ে আসে। 1 মাস কেটে যায়। মেয়ে হারানোর শোক কিছুটা ভুলে গেছেন ওনারা। একদিন রাত আনুমানিক 2:30 থেকে 3টা হবে। হঠাৎ লোকমান ভাইয়ের স্ত্রীর ঘুম ভেঙে যায়। ওনার কানে ঝুনঝুনির ঝুনঝুন ঝুনঝুন শব্দ ভেসে আসে। মনে হয় বাড়ির আঙিনায় ঝুনঝুনি পড়ে কেউ হাঁটছে, ঠিক যেমন লামিয়া হাঁটতো। উনি ভালো করে শব্দটা শোনার চেষ্টা করে। একবার উঠোনের এপাশে আর একবার ওপাশে যাচ্ছে শব্দটা। ওনার সারা গায়ে কাঁটা দিয়ে ওঠে। উনি ভাবেন দরজা খুলে দেখবেন নাকি। এক সময় ওনার স্বামীকে ডেকে তুলে বললেন, হেই, তুমি কি শুনছো? লোকমান ভাই চোখ কসলাতে কসলাতে বললেন, কি শুনবো, কি হয়েছে? ওনার স্ত্রী বললেন, আমাদের লামিয়া যেমন উঠানে হাঁটতো আর ঝুনঝুনির শব্দ ঝুনঝুন শব্দ হতো, আমি সেই সব রকম শব্দ শুনতে পেলাম উঠোনে। দুজনে 1 মিনিটের মতো চুপ করে রইলেন, কিন্তু আর কোনো শব্দ হলো না। লোকমান ভাই বললেন, মেয়ের শোক তুমি এখনো ভুলতে পারোনি, তাই তোমার কাছে এমনটা মনে হয়েছে। ওনার স্ত্রীও ভাবলেন, হয়তো হতে পারে ভুল শুনেছি। এরপর 3-4 দিন পর আবারও একদিন রাতে ওনার স্ত্রীর সাথে এমনটা হলো, কিন্তু ওই দিন আর স্বামীকে কিছু বললেন। উনি সাহস করে দরজা খুলতেও ভয় পাচ্ছেন, যদি কিছু দেখে ফেলেন তখন হয়তো গর্ভের সন্তান ক্ষতি হতে পারে। এভাবেই রাতেই ওনার স্ত্রী ঝুনঝুন শব্দটা শুনতে পায়। একটু ভয় লাগলেও ওনার কাছে শব্দটা শোনা একটা নেশার মতো হয়ে যায়, কিন্তু তার স্বামীকে আর তিনি সেটা বলেন না। তখন ওই এলাকায় বিদ্যুৎ পৌঁছায়নি। ওনাদের বাথরুমটা বাগানের এক পাশে ছিল। রাতে প্রকৃতির ডাকে সাড়া দেবার দিতে হলে ওনারা ওনার স্বামীকে নিয়ে যেতেন, কিন্তু কোনোদিন কিছু দেখেননি। একদিন রাতে লোকমান ভাইয়ের বাথরুম যাবার প্রয়োজন হয়। লোকমান ভাই বলে, আজ আমিও ঝুনঝুনির শব্দ শুনতে পেয়েছি। ওনার স্ত্রী ভয় পাবে বলে তাই দোলনার কথাটা আর বলে না। ওনার স্ত্রী বলল, তুমি আজ পেয়েছো আর আমি প্রতি রাতে পাই। একদিন কাজ বেশি থাকায় লোকমান ভাইয়ের বাসায় আসতে রাত 8টার মতো বেজে যায়। তিনি সাইকেল থেকে নেমে গেট দিয়ে বাসায় প্রবেশ করতেই দেখতে পারেন একটা বাচ্চা মানুষের মতো ছায়া উঠোনের মাঝখানে দৌড়ে বাগানের দিকে চলে গেল। তিনি কোনো মতে সাইকেল রেখে ঢুকে যায়, স্ত্রীকে কিছু বলে না। একদিন রাতে খাবার সময় লোকমান ভাই তার ছোট ভাই বলে সেও নাকি উঠোনে ঝুনঝুনির শব্দ শুনতে পায়। জানালা খুলে দেখে কিছুই নেই। ওনারা ভয় পাবে বলে লোকমান ভাই ওর কথায় পাত্তা দেয় না। লোকমান ভাইদের বাগানের পাশে আয়নাল হক চাচাদের বাসা ছিল। একদিন আয়নাল হক চাচা লোকমান ভাইকে কথায় কথায় বলেন, লোকমান, তোমরা কি রাতে মোমবাতি নিয়ে বাথরুমে যাও? তোমার আর টর্চ আছে, ওটা নিয়ে যাবে। মোমবাতি নিয়ে বাথরুমে যাওয়াটা ঠিক না। লোকমান ভাই ভ্রু কুঁচকে বলেন, কই, না তো চাচা, আমরা মোমবাতি ব্যবহার করি না, কুপি নয়তো লণ্ঠন জ্বালাই, আর বাথরুমে গেলে টর্চ নিয়ে যায়। আয়নাল হক চাচা বলেন, তাহলে আমি রাতে কি দেখি? কেমন মিটমিটে আলো নিয়ে যায় আবার আসে তোমাদের বাগানে? লোকমান ভাই আগ্রহের সাথে জানতে চায়, একটু খুলে বলবেন কি চাচা? চাচা বলেন, আমি মাঝে মাঝে গভীর রাতে দেখি মোমের আলোর মতো একটা আলো পুকুর পাড়ে তোমার ওই মেয়ের কবরের কাছ থেকে তোমার বাসার দিকে চলে যায়, কিন্তু আলোটাকে কখনো বাতাসে দুলতে দেখিনি। লোকমান ভাই চাচাকে বলেন, কি বলেন? আমরা তো কোনোদিন কিছু দেখিনি, হয়তো ভুল দেখেছেন আপনি। এই বলে চলে যায় লোকমান ভাই, কিন্তু তার মনে চলে আসে অজানা ভয়। একদিন রাতে দরজা ধাক্কানোর শব্দে স্বামী স্ত্রী দুজনেরই ঘুম ভেঙে যায়। লোকমান ভাই ভাঙা ভাঙা কণ্ঠে বলেন, কে দরজা ধাক্কা দেয়? ওপাশ থেকে কান্না মাখা কণ্ঠে আওয়াজ আসে, আব্বু, আমি লামিয়া, দরজা খোলো। তোমরা আমাকে বাইরে রেখে কেন? আমার খুব কষ্ট হয়। আমার দোলনা খুলেছ কেন? স্বামী স্ত্রী দুজনেই শুনতে পায়। দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। লোকমান ভাই সাহস করে উঠে দরজা খুলতেই দেখতে পায় একটা ছায়া বাগানের দিকে চলে গেল। সেদিন রাতে আর ঘুম হয় না। ফজরের নামাজ শেষে মসজিদের ইমাম সাহেবকে সবকিছু খুলে বলে। পরদিন বিকেলে ইমাম সাহেব এসে পানি পড়ে বাড়ির চারিদিকে ছিটিয়ে দিয়ে যায়। তারপর 2-3 মাস আর কিছু হয় না। সবাই সবকিছু ভুলে গেছে আর ঘটনাটা এখানেই শেষ হলে ভালো হতো, কিন্তু না। লোকমান ভাইয়ের শাশুড়ি বাড়িতে আসেন। এদিকে ওনার স্ত্রীর সন্তান প্রসব করার সময় হয়। ওনাকে হাসপাতালে ভর্তি করা হয়। রাত 1:30 হবে। লোকমান ভাইয়ের স্ত্রী আবারও একটি কন্যা সন্তান প্রসব করেন। সবাই হাসপাতাল থেকে যায়, কিন্তু বাড়ি পাহারা দেওয়ার জন্য লোকমান ভাই ওনার ছোট ভাই লিয়াকতকে বাসায় যেতে বলেন। হাসপাতাল থেকে বাসায় আসতে লিয়াকতের 1 ঘন্টার মতো সময় লাগে। ফজরের নামাজ শেষে লোকমান ভাই যখন বাসায় আসেন তখন দেখতে পান ওনার ছোট ভাই উঠোনে পড়ে আছেন। পানি ছিটিয়ে জ্ঞান ফেরানো হয় লিয়াকতের শরীরে তখন অনেক জ্বর।
জানতে চায় ওর কি হয়েছিল। লিয়াকত বলে, আমি যখন বাসায় ঢুকি তখন দেখতে পাই আমাদের ঘরের দরজার সামনে ছোট একটি মেয়ে দাঁড়ানো। আমি কে ওখানে বলতেই যখন আমার দিকে ঘুরে দাঁড়ায় তখন দেখি ওটা লামিয়া। ওর মুখটা পুকুর থেকে তোলার সময় যেমন ফ্যাকাশে ছিল ওই রকমই আছে। আমার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলছিল কোল নিতে। আমার আর কিছু মনে নেই। লিয়াকতের জ্বর 4-5 দিন ছিল, কিন্তু জ্বর ভালো হয়ে গেলেও রাতে স্বপ্ন দেখতো ওই ঘটনা আর চিৎকার দিয়ে উঠতো। শহরের বড় মসজিদের ইমামকে ঘটনা বলার পর ইমাম সাহেব এসে বাড়ি বন্ধ করে দিয়ে যান। এভাবে বেশ কিছুদিন ভালোই কাটে, কোনো সমস্যা হয় না। লোকমান ভাই যে ঘরে থাকতেন ওই ঘরে খাটের পাশেই একটা ছোট জানালা ছিল, আর ওই জানালা দিয়ে পুরো বাগানটা দেখা যেত। একদিন রাতে কাশি ফেলার জন্য জানালা খুলতেই দেখতে পান মেয়ের কবরের ওপরে একটা আলো মিটমিট করে জ্বলছে। উনি জানালা লাগিয়ে একটু ফাঁক রেখে দেখার চেষ্টা করেন, কিন্তু একটা বাতাস এসে আলোটা নিভিয়ে দেয়। এরপর প্রায় প্রতি রাতেই চুপি চুপি ওই আলোটা দেখেন। এখন ওনার ভয় লাগে না, তবে মেয়েটার কথা ভেবে খুব কষ্ট পান, কাঁদেন। 5-6 মাস কেটে যায়। ওনাদের পরের বাচ্চাটাও দেখতে দেখতে ওই মেয়ের মতোই হয়েছে, বিন্দু মাত্র তফাৎ। মেয়েকে ঘুম পাড়িয়ে যখন লোকমান ভাইয়ের স্ত্রী এদিক সেদিক যান তখন ফিরে এসে দেখেন মেয়ে শুয়ে শুয়ে একদিকে আকাশের দিকে তাকিয়ে খিলখিল করে হাসছে। দেখলে মনে হবে কারোর সাথে খেলছে, অথচ 2-3 মিনিট হবে ঘুম পাড়িয়ে গেছে। সামনে গেলে একটা বাতাস শোঁ করে চলে যায়। প্রায় এমন হয় ওনার স্বামীকে বলেন ওনার স্বামী যা হবার হোক, তবে ভয় পাবার কিছু নেই।